কানাডায় অর্থ পাচারকারীদের তথ্য তৈরিতে চলছে বৈঠক, আদালতে দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। প্রথমবার কাঁচা চামড়া রপ্তানিতে প্রস্তুত 6 প্রতিষ্ঠান, যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে বাণিজ্য মন্ত্রণালয়। এবং শেয়ার বাজারে বীমা কোম্পানির বিনিয়োগ বেড়েছে 31%, অস্বাভাবিক দাম বেড়েছে মত বিশ্লেষকদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছে আমি কপ্পিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারে জড়িতদের বিষয়ে উচ্চ আদালতের রুলের জবাব তৈরিতে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট সব পক্ষ। বৈঠকে যোগ দিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আছেন অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি। গেল মাসে কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম ঠিকানা দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 17 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের এসব তথ্য দাখিল করতে বলা হয়। একই সঙ্গে অর্থ পাচারের ঘটনায় রুল জারি করেন আদালত এবং বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, কানাডায় টাকা পাচার করে বাড়িঘর বানিয়েছে এরকম 28টি ঘটনা আছে, তবে এর মধ্যে রাজনীতিবিদ মাত্র 4 জন, বাকিরা সরকারি কর্মচারী ও পোশাক খাতের ব্যবসায়ী। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আদালতের রুলের জবাব দিতে অর্থ পাচারকারীদের নিয়ে কি কি তথ্য আসলে প্রস্তুত করা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? আদালত জানতে চেয়েছে যে অর্থ পাচার কারা করছেন, তাদের পরিচয় জানতে চেয়েছেন এবং আদালত জানতে চেয়েছেন যে যারা কানাডায় বিনিয়োগ করেছেন, বিশেষ করে বেগমপাড়ায়, তাদের অর্থের উৎস কি, তারা কি এই অর্থ বাংলাদেশে উপার্জন করে কানাডায় বিনিয়োগ করেছেন নাকি তারা সেই অর্থগুলো বাইরে উপার্জন করে বাইরে বিনিয়োগ করেছেন, এই বিষয়গুলো হাইকোর্ট জানতে চেয়েছে। এবং এই জন্য হাইকোর্ট জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাব দিতে বলেছে। পরশুদিন জবাব দিতে হবে, আজকে 14 ডিসেম্বর, 17 তারিখ জবাব দিতে বলা হয়েছে, পরশুদিনের পরের দিন। তো এই জবাব তৈরির জন্যই আজকে এই বৈঠকে বসেছে সবগুলো পক্ষ। অ্যাটর্নি জেনারেল অফিসে বৈঠক চলছে। আমরা আজকেও বেশ কটি দপ্তরে গিয়েছি। কর্মকর্তারা বলছেন যে 1000-এর বেশি বাংলাদেশি আছেন যারা কানাডায় বিনিয়োগ করেছেন, যারা কানাডায় থাকেন বা যাদের কানাডায় বাড়ি গাড়ি আছে। এই তথ্যগুলো আসলে কানাডার কাছেও তথ্য চাওয়া হয়েছিল বিভিন্ন পর্যায়ে। এই শুধু কানাডাই নয়, মালয়েশিয়া সহ অনেক দেশে বাংলাদেশিদের বিনিয়োগ আছে। আপনি জানেন যে মালয়েশিয়ায় 3000-এর বেশি সেকেন্ড হোম প্রকল্পে বাংলাদেশি বিনিয়োগ করেছেন। তো এরকম অর্থ পাচারের ঘটনা কিন্তু অনেক, যদিও সরকারের পক্ষ থেকে এটি নিয়ে খুব বেশি কথা বলা হয় না। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী একটি অনুষ্ঠানে এই কথা বলার পর হাইকোর্টের নজরে আসে এবং হাইকোর্টে সেই রুল জারি করে এবং এ ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেটি জানতে চেয়েছেন এবং সেই ব্যাপারেই আজকের এই বৈঠক হচ্ছে। আমরা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে বাংলাদেশ আসলে যতটা পিছিয়ে আছে এইসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে, অর্থ পাচারের ক্ষেত্রে, উন্নত বিশ্ব কিন্তু ততটা নেই। বিশ্লেষকরা বলছেন কে কোথায় বিনিয়োগ করছে এই তথ্য পাওয়া কিন্তু অনেক সহজ, কারণ উন্নত বিশ্বের নাগরিকদের তথ্য এখন অনেক বেশি উন্মুক্ত এবং সেগুলো পাওয়া যায়। তবে এর আগেই বাংলাদেশ ব্যাংক একটি বিষয় জানিয়েছে যে, আপনি জানেন যে অর্থ পাচার প্রতিরোধকারী যে সংস্থাটা আছে এগমন্ট গ্রুপ, সেই এগমন্ট গ্রুপের সদস্য বাংলাদেশ। সেইখানকার নিয়ম অনুযায়ী যারা অর্থ পাচার করছেন তাদের তদন্ত হওয়ার আগেই তাদের বিষয়ে তথ্য প্রকাশ করার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা সে বিষয়ে কাজ করছেন এবং আজকে তারা সিদ্ধান্ত, এবং এখন পর্যন্ত এই সংস্থাগুলো ঠিক কতজন বাংলাদেশি কানাডায় বিনিয়োগ করেছেন সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেননি এখন পর্যন্ত আমরা জেনেছি। শুধু কানাডাই নয়, অন্যান্য দেশে যারা বিনিয়োগ করেছেন, কতটুকু বিনিয়োগ করেছেন সেই তথ্যগুলো কিন্তু এখনো অসম্পূর্ণ। হাইকোর্টে কি জবাব
জবাব দেওয়া হবে সেটি প্রস্তুত করা হচ্ছে। আপনি জানেন যে অর্থ পাচার নিয়ে কাজ করে বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর অন্তত 64,000 কোটি টাকা পাচার হয়। যদিও এটি একটি ধারণামূলক তথ্য, এটি একদম নির্দিষ্ট বিশ্লেষণ ভিত্তিক বা তথ্য ভিত্তিক পরিসংখ্যান নয়। তবে সংস্থাগুলো বলছে যে এই অর্থ পাচারের প্রধান মাধ্যম হচ্ছে আপনি আমাদের সঙ্গে থাকুন এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কানাডায় অর্থ পাচারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। চলে যাব পরের খবরে। কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নিয়েছে 6টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় বলছে তাদের আবেদন যাচাই বাছাই শেষে রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এর বিরোধিতা করে ট্যানারি মালিকরা বলছেন কাঁচা চামড়া রপ্তানি হলে ভালো মানের চামড়ার সংকটে পড়তে হবে তাদের। গত 2 বছর কোরবানি ঈদের মৌসুমে ব্যাপক দরপতন হয় কাঁচা চামড়ার বাজারে। বিক্রি না হওয়ায় ট্যানারিতে জমে চামড়ার স্তূপ। গত কোরবানি ঈদের মৌসুমে সিদ্ধান্ত নেওয়া হলেও পূর্ব প্রস্তুতি না থাকায় কাঁচা চামড়া রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। তবে এবার চামড়া রপ্তানি উদ্যোগ নিয়েছে 6টি প্রতিষ্ঠান। এরই মধ্যে চীন, জাপান, ইটালি সহ বিভিন্ন দেশ থেকে আদেশও আসতে শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারী সংখ্যা আমি যেটা জানতে পেরেছি 5 থেকে 6 জন। আরেকটি সভা হলে ওরা বুঝতে পারবে যে মানে কারা কারা রপ্তানি করার মতো এখানে সক্ষমতা আছে বা যোগ্যতা অর্জন করবে। তো ওই আরেকটি মিটিং এর জন্য ওয়েট করছি আমরা। ওটা করলে আমাদের কাছে দিলে আমরা চূড়ান্তভাবে মাননীয় বাণিজ্য মন্ত্রীর অনুমোদন দিয়ে আমরা এটা রপ্তানি করার জন্য অনুমতি দেবো। আগে কখনো কাঁচা চামড়া রপ্তানি হয়নি দেশ থেকে। 1989 সাল থেকে বন্ধ ওয়েট ব্লুর রপ্তানিও। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আড়তদাররা। এতে বাজার চাঙ্গা হওয়ার আশা তাদের। তারা যদি ওইগুলো চামড়া পাঠাইতে পারে তা আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওই চামড়া যদি যায় দেশের জন্য ভালো, এর সাথে জড়িত ব্যাংক আছে, ব্যাংকের জন্য ভালো, আমাদের কাঁচা ব্যবসাদের জন্য ভালো। আমি আশা করি এবং সাপোর্ট করি যে ওইগুলোর অনুমতি তাদেরকে দেওয়া হয়। তবে ট্যানারি মালিকদের দাবি চামড়া রপ্তানি হলে সংকটে পড়বে সম্ভাবনাময় দেশীয় শিল্প। ঝুঁকিতে পড়বে সাভারে আধুনিক চামড়া শিল্প নগরীতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ওয়েটগুলো চামড়ার অনুমতি দেওয়া হয়, তাইলে আমাদের দেশে যে গুণগত মানের ভালো যে চামড়াটা, আসলে এই চামড়াটাই দেশের থেকে বের হয়ে যাবে। তাইলে আমাদের দেশে যে ফ্যাক্টরিগুলো আছে এই ফ্যাক্টরিগুলো চরম চামড়া সংকটে পড়বে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আশা করি, আমরা মনে করি এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রতিবেশী দেশগুলো থেকে রপ্তানি আদেশ এলেও চোরাচালান বাড়ার আশঙ্কায় বিষয়টি মাথায় রেখে এসব দেশে কাঁচা চামড়া রপ্তানিতে আগ্রহী নয় বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর পর অভ্যন্তরীণ বাজারে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচা চামড়া নিয়ে আরও জানাতে আমাদের সাথে পোস্তা থেকে যোগ দিচ্ছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। জনাব সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম যে আগে কখনো কাঁচা চামড়া রপ্তানি হয়নি আমাদের দেশ থেকে, তো এবার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে আসলে আপনাদের প্রস্তুতি কেমন এবং কোন কোন দেশ থেকে আপনাদের কাছে আসলে রপ্তানি আদেশ এসেছে? দেখুন, ইতিমধ্যে যে প্রতিবেদনটা দেখলাম আমরা সবাই, চীন, জাপান থেকে অর্ডার হচ্ছে, কন্টাক্ট হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কাঁচা চামড়া রপ্তানি 1989 সাল থেকে হোয়াইট ব্লু বন্ধ করেছে বাংলাদেশ সরকার, এবং নতুন করে আবার এটা এই প্রক্রিয়া চালু করেছে। হোয়াইট ব্লু কাঁচা চামড়া সহ এক্সপোর্ট হবে বাংলাদেশ থেকে। ঠিক আছে, এই সিদ্ধান্ত খারাপ না, তবে আমার মতে গত বছর একটা হটকারী সিদ্ধান্ত হয়েছিল তড়িৎ গতিতে। কোনো ব্যবসায়ী, আড়তদার, ট্যানারিরা এই সিদ্ধান্ত নিতে পারেনি এক্সপোর্টের জন্য, কাঁচা বা ওয়েট ব্লু। তা আমার মনে হয় আগামী কোরবানির জন্য এখনো সঠিক পর্যাপ্ত সময় রয়েছে, 6 থেকে 7 মাস। এটার জন্য একটা যদি টিম গঠন করে দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় থেকে, আমাদের ট্রেনার্স, ফিনিশ এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এই 4-5টা সেক্টরকে সমন্বয় করে এটা যদি একটা টিম গঠন করে দেওয়া হয়, তা একটা টিম ওয়ার্ক হলো। টিম ওয়ার্ক হওয়ার পর একটা রেজাল্ট আসতে পারে ভালো, যে কাঁচা চামড়া ওয়েট গুলো এক্সপোর্ট করলে আমাদের আভ্যন্তরীণ কোনো ঘাটতি থাকে বা কোনো ক্রাইসিস সৃষ্টি হইতে পারে কি না বা না পারে। তো সেটা টিম বানানো ছাড়া এটা কিন্তু ইতিমধ্যে বলা যাচ্ছে না। তবে আমাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে আগামী কোরবানির থেকে সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য। যে চামড়ার যে যুগে যুগে ধরে যে আমাদের ট্রেডিশনাল ব্যবসা সারা বাংলাদেশে, স্লোটিং কিন্তু কিয়ামত পর্যন্ত হয়ে যাবে। বাট আমরা যেটা করতেছি যে এই যে বেহাল দশা 2 বছর ধরে
চামড়ার এই বেহাল দশা থেকে আমরা বের হয়ে আসতে চাই এখান থেকে। সরকারের যথেষ্ট উদ্যোগ 2017 কে প্রোডাক্ট অফ দ্য ইয়ার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা চাই যে একটা মনিটরিং সেল গঠন করার জন্য চামড়ার সঠিক পর্যবেক্ষণ, তদারকি, এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা। এই জিনিসগুলো হয়ে যায় তাহলে যে আমরা যে কথায় কথায় বলি যে 5 বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট করে গার্মেন্টস সেক্টর থেকে এর দ্বিতীয় খাতই চামড়া। এটা হতে পারে, এটা সম্ভাবনাময় খাত। পৃথিবীতে বিশ্বে অনেক বড় বাজার রয়েছে জনাব সুলতান, চামড়ার। আরেকটি বিষয় আমাদের জানাবেন যে রপ্তানির সুযোগে আসলে পার্শ্ববর্তী দেশে চামড়া পাচারের শঙ্কা রয়েছে কি? একটু মানি রিভ্যালু ডিভ্যালুর ব্যাপার হয়ে থাকে এখানে ইন্ডিয়ার সাথে পার্শ্ববর্তী দেশ। তবে আমাদের বর্ডার গার্ড, বর্ডারে যারা আছে, কোস্ট গার্ড বলেন, যারা বর্ডার তদারকি করে তারা কিন্তু যথেষ্ট চৌকস এবং তৎপর। আমরা দেখেছি লাস্ট 5 ইয়ার্স, যদিও 2015 সন থেকে চামড়ার উপরে মহা বিপর্যয় ঘটেছে, ঘটার পর লাস্ট 5 ইয়ার্স তারা যে তদারকি করেছে, যে বর্ডার এরিয়াতে কোরবানির আগে যে টহল জোরদার করেছে, এতে করে আমাদের কিন্তু খুব বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটতে পারে। আগে যেমন 10-12 বছর আগে ঢালাও ভাবে অনেক চোরাই পথে চামড়া চলে যেত, এটা কিন্তু রোধ হয়েছে। তবে আমার মনে হয় যে যে জিনিসটা মানির একটা ইন্ডিয়ান টাকা এবং বাংলাদেশ টাকার মানের একটা ব্যাপার আছে, মানদণ্ডের। সেই ক্ষেত্রে চামড়ার প্রাইসটা যদি লো প্রাইস বেশি রকম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকে পাচার হওয়ার। এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এটা রোধ করা সম্ভব বলে মনে করি আমরা। জনাব সুলতান, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছিলেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। এরই সাথে অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। শেয়ার বাজারে বিমা কোম্পানির শেয়ার বেচা কেনা দাম দুই বাড়ছে। গেল 3 মাসে এ খাতে বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে 31% পর্যন্ত। এই সময় কোনো কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 8 গুণ, যা অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এতে কারসাজির আশঙ্কাও করছেন তারা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বলছে কোনো যোগসাজশ নেই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগ্রহী হওয়ায় এ খাতে শেয়ারের দাম বেড়েছে। বর্তমানে বাজার মূলধনের শীর্ষে রয়েছে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, টেলিযোগাযোগ ও জ্বালানি খাত। আর বিমা খাতের অবস্থান সবসময় পেছনে। তবে বেশ কিছুদিন ধরেই স্টক এক্সচেঞ্জে লেনদেনে বিমা খাতের প্রাধান্য দেখা যাচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকছেন বিমা কোম্পানির শেয়ারে। এতে বাড়ছে এ খাতের শেয়ারের বেচাকেনা ও দাম। চলতি বছরের সেপ্টেম্বরে শেয়ার বাজারে বিমা খাতে বিনিয়োগ ছিল 12,000 কোটি টাকার বেশি। নভেম্বরে যা বেড়ে দাঁড়ায় 15,720 কোটি টাকা। আর গেল এক বছরে বেড়েছে 4,570 কোটি টাকা। এর মধ্যে গেল 4 মাসে এশিয়া ইন্স্যুরেন্স সহ বেশ কিছু বিমা কোম্পানির শেয়ারের হঠাৎ উত্থানকে অস্বাভাবিক বলছেন বাজার সংশ্লিষ্টরা। এই সময় প্রতিষ্ঠানটি 16 টাকার শেয়ার 100 টাকা ছাড়িয়ে গেছে। পাশাপাশি প্যারামাউন্ট, সিটি জেনারেল, গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের দরও বেড়েছে অনেক বেশি। 3 মাসের ভিতরে এত একটা বৃদ্ধি পাওয়া, যদিও ইন্স্যুরেন্স সেক্টরে অনেক পরিবর্তন হয়েছে, নতুন চেয়ারম্যান এসে অনেক পরিবর্তন করেছেন কিন্তু তারপরেও এটা একটা অস্বাভাবিক, বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি বিমা খাত নিয়ে বিএসইসির ইতিবাচক মন্তব্যের প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কোন সেক্টর কি ডিভিডেন্ড দেবে, আমরা ইন্স্যুরেন্স সেক্টর 20% দিবে, 50% দিবে, তারা ভালো করতেছে, অমুক এটা করবে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ পজিশন বলতে পারবে। কোন প্রকার ম্যানিপুলেশন আমরা সহ্য করব না। যদিও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভজনক মনে করে বিমা খাতের শেয়ার কিনছেন। এখানে কোনো ধরনের যোগসাজশ নেই বলে জানালেন সংস্থার চেয়ারম্যান। আমাদের সেকেন্ডারি মার্কেটের ট্রেড কোথায় কিভাবে হয় এই ব্যাপারে আমাদের কোনো রকমের যোগসূত্র নেই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ছোট ছোট সেক্টরে ইনভেস্ট করাটা তাদের বিনিয়োগের সাইজের জন্য একটু সুবিধাজনক। করোনার মধ্যে ব্যবসা বাণিজ্য খারাপ হওয়ায় বিমা করার হার কমেছে। সেখানে বিমা কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি তদন্তের পরামর্শ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা দেওয়ার কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে 1.5 কোটি সিরিঞ্জ নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশীয় প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড বিশেষ ধরনের সিরিঞ্জ সরবরাহ করছে।
সবশেষ চালানের 69 লাখ পিস সিরিঞ্জ কাল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে জাহাজে তোলা হচ্ছে। 5 মাস সময়ের মধ্যে দেশের 18 কোটি মানুষের টিকা দেওয়ার সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা রয়েছে জেএমআই গ্রুপের এই প্রতিষ্ঠানের। করোনা টিকা কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় অটো ডিজেবল সিরিঞ্জ। বাংলাদেশে যার একমাত্র উৎপাদনকারী জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা কার্যক্রম হাতে নেওয়ায় নানা দেশ থেকে ক্রয়াদেশ পাচ্ছে প্রতিষ্ঠানটি। ইন্দোনেশিয়াতে 1.5 কোটি সিরিঞ্জ বিক্রির মাধ্যমে এরই মধ্যে শুরু হয়েছে রপ্তানি, আর অন্যান্য দেশের সাথে চলছে দর নির্ধারণের আলোচনা। একটা অর্ডার প্রসেসে আছে যেখানে 1,50,00,000 সিরিঞ্জ আমরা ইন্দোনেশিয়ায় অনজেক্ট মেডিকেল ডিভাইসকে দিচ্ছি আর কি। তো সেখানে 81 লাখ সিরিঞ্জ অলরেডি আমরা ডিসপাস করছি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন 2012 সাল থেকে জেএমআই সিরিঞ্জে রয়েছে ISO 13485-2016 সনদ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারে প্রতিষ্ঠানটি। আর এই বছরই করোনা টিকা কার্যক্রমে ব্যবহৃত এডি সিরিঞ্জ ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাতের অনুমতি হিসেবে CE 0068 সনদ নিয়েছে প্রতিষ্ঠানটি। পণ্যের মানের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না তারা। গুণগত মানের ক্ষেত্রে আমাদের হলমার্ক অত্যন্ত সুনিবেদিত। কমপ্লায়েন্সের দিক থেকে আমরা যথেষ্ট অগ্রগামী এবং আমরাই প্রথম বাংলাদেশে একমাত্র মেডিকেল ডিভাইসের ম্যানুফ্যাকচারার যাদের এই C0068 সনদপ্রাপ্ত। গত 2 দশকে ইপিআই সহ সরকারের নানা ধরনের টিকা কার্যক্রমে সিরিঞ্জ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে রপ্তানির পাশাপাশি দেশের জন্য অগ্রাধিকার দিয়ে সিরিঞ্জ উৎপাদনে প্রস্তুত থাকার কথাও জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সরকার যদি আমাদেরকে অর্ডার দেয়, সরকার যদি আমাদের থেকে মাল নেওয়ার জন্য আপনার নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা আসলে প্রথম আমাদের দেশকেই কিন্তু প্রাধান্য দিব। শেয়ার বাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগ। দেশে প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো করোনার টিকা দেওয়ার উপযোগী সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা নেই। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।